গেল ২৪ ঘন্টাতে বিভিন্ন জায়গায় দেখেছি, বিভিন্ন সংবাদপত্র অথবা অনলাইনে দেখলাম যে নাজমুল আবেদীন ফাহিম গেল ২০ মাসে ১০টা ট্যুর করেছেন। প্রথম যে ১০ মাস তিনি দায়িত্বে ছিলেন সেই ১০ মাসের মধ্যেই ৯টা ট্যুর করেছেন। এবং কত টাকা খরচ করেছেন, কত টাকা তার পেছনে বিসিবির নষ্ট হয়েছে সেই সব নিয়েও কথা হচ্ছে। এই যে ট্যুরগুলো করেছে সেই ট্যুরে বাংলাদেশ দলের বা যেই দলের সাথে ছিলেন সেই দলগুলোর লাভ কী হয়েছে সেই সব নিয়েও বিশ্লেষণ হচ্ছে। দেখুন ভাই, ট্যুর করতেই পারেন, যখন দায়িত্বে ছিলেন তখন আপনি একজনকে পাঠাতেই পারেন, সেটা চোখে লজ্জা থাক না থাক অথবা যেভাবেই হোক গেছেন। এটা আসলে ওই যে বিসিবির নিয়মের বাইরে না। হ্যাঁ, তিনি করতে না পারতেন, অন্য কেউ যেতে পারতেন, সেটা হতো। গেছে গেছে ভাই, টাকা ক্ষতি হয়েছে বা ওই যে ৪০ লাখ ৪১ লাখ টাকা ব্যয় হয়েছে, ভুলে যান। আমার প্রশ্নটা হচ্ছে, আমার কনসার্নের জায়গাটা হচ্ছে যে এই যে ২০টা মাস তিনি দায়িত্বে ছিলেন, এই ২০ মাসে এই ৪০ লাখ টাকার থেকে ৪০ কোটি টাকা খরচ করে গেছেন। মানে ৪০ কোটি টাকার মতো তিনি বাংলাদেশ ক্রিকেটের ক্ষতি করে গেছেন। শুধু কোটি টাকা নয়, বাংলাদেশকে ৫ থেকে ৬ বছর, মিনিমাম ৫ থেকে ৬ বছর পিছিয়ে দিয়েছেন। কীভাবে জানেন? তিনি ছিলেন ক্রিকেট অপারেশনের চেয়ারম্যান, অনেক বড় বড় দায়িত্ব তাকে নিতে হয়েছে। একের পর এক ভুল করেছে। আমি অনেকবার জিজ্ঞাসা করেছি। সবশেষ আপনি ৫-৬ মাস দেখবেন যে কোনো ইন্টারভিউ তিনি দেননি, কারোর সাথে কথা বলেননি। আমার সাথে এত বেশি যোগাযোগ হতো একটা সময়, কিন্তু গেল ৫ থেকে ৬ মাস আমি নিজেও যোগাযোগ করিনি, তিনিও কাউকে ইন্টারভিউ দেননি, কথা বলেননি, কারো ফোন রিসিভ করেননি। একের পর এক ভুল করেছেন। দেখুন কীভাবে সিস্টেমটা নষ্ট করেছেন বা সিস্টেমটা ভেঙে ফেলেছেন। প্রথমত, বাংলাদেশ দলের যেই সিলেকশন কোয়ালিটি ছিল, যে একটা প্লেয়ারকে নিচ্ছেন টেস্ট, ওডিআই, টি-20তে, কোথায় কাকে নিচ্ছেন, কে কখন খেলছে, কোনটা পাইপলাইন, কোন দল তৈরি হচ্ছে, আপনি কিছু বুঝতে পারবেন না। ক্যাপ্টেন্সি যে চেঞ্জ করা হয়েছে একটা ফোন কলে, এই নাজমুল আবেদীন ফাহিমি একটা ফোন কল দিয়েছেন, মিরাজকে ফোন কল দিয়ে বলেছেন যে তুমি আগামীকাল থেকে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক, প্রস্তুত থাকো। দুনিয়ার কোথায় দেখেছেন ভাই, কোথায় দেখেছেন? এই যে ক্রিকেট অপারেশনস থেকে এই ভুলগুলো করেছেন, এই ভুলটা করেছেন, সেখান থেকে নাজমুল শান্ত তার আত্মবিশ্বাস হারিয়েছেন। যেখানে ক্যাপ্টেন হিসেবে তার গড় ছিল ৬৩ বা ৬০, সেটা নেমে এখন ২০-এ এসেছে। মিরাজ এখনও সমালোচনার মধ্যেই আছে। এই সমালোচনার দায় তো শুধুমাত্র মিরাজের না, নাজমুল আবেদীন ফাহিমের নিজেরও। তার নিজেরও কখন কে ব্যাক করছে, কখন সৌম্য খেলবে, কখন লিটন ক্যাপ্টেন হবে, কখন লিটন ওয়ানডেতে ব্যাক করবে, কখন ইমন বাদ পড়বে, কোন পেসার কখন খেলবে, তানভীর খেলবে কিনা, লেফটি স্পিনার আছে কিনা, কোনো কিছুই আপনি মেলাতে পারবেন না। এই দায়টা কার? ক্রিকেট অপারেশনসের। তিনি ছিলেন বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট কোচ, বলা হতো বাংলাদেশের সেরা কোচ, যদিও তথাকথিত। কোথায় কাজ করছেন, কত প্লেয়ার তৈরি করছেন বলতে পারবেন না। এটা করেছেন। এখন হচ্ছে একটা কোরাম তৈরি হয়ে যাওয়া, মানে বলে না সিন্ডিকেট তৈরি হয়ে যাওয়া, এইরকম সিন্ডিকেট তৈরি হয়ে গিয়েছিল দলের মধ্যে। আপনি বলতে পারেন বিকেএসপি কেন্দ্রিক এটা। আপনি বলতেন ভাই আপনি কোথা থেকে এই প্রমাণ দিবেন? আপনি দলটা দেখেন, আপনি বিভিন্ন জায়গায় কথা বলেন, বিকেএসপিতে যারা খেলেছেন, বিকেএসপি থেকে যারা এসেছেন, হ্যাঁ দুই একটা বাদ পড়তে পারে, দুইটা না থাকে, তারপর আপনি বলতেন ভাই সম্মত বিকেএসপির, সম্মত সুযোগ পান না, তাদেরকে দেখা হয় না। এইরকম দুই একটা উদাহরণ থাকতে পারে ভাই, কিন্তু পুরোটা বিকেএসপি নিয়ন্ত্রিত। এবং গত ১.৫ বছর ২টা বছর বিকেএসপি একটা সিন্ডিকেট আছে, হয়তো সামনে আরও থাকবে। এটা তিনি করেছেন। এরপর আসা যাক, আপনি যদি দেখেন কোচিং প্যানেলে একেবারে অনিয়ম করা, যারা যোগ্য তাদেরকে বাদ দেয়া, তার যোগ্যতাকে প্রশ্ন তোলা, সেই কাজটা করেছেন। আপনি দেখেন তালহা জুবায়ের, তাকে নিয়ে শন টেইট পর্যন্ত রিকমেন্ড করেছেন যে তাকে জাতীয় দলের আশেপাশে রাখা দরকার। এবং যখন তাসকিনরা বড় হয়েছেন, তাসকিন ডানারা উঠে এসেছেন, কার মাধ্যমে, কোথা থেকে? তালহা জুবায়ের কাজ করেছেন, নাজমুল কাজ করেছেন। আপনার কি মনে আছে নাজমুলের কথা? মানে পেসার নাজমুলের কথা সবশেষ মানে ১ বছর আগেও কাজ করেছেন এই বিসিবিতে বোলিং কোচ হিসেবে। বয়সভিত্তিক হোক, আপনি যদি দেখেন যে এইচপি টিম হোক বা যেই টিমই ট্যুর করেছেন, সেখানে নাজমুল ছিলেন, তালহা ছিলেন। এই তালহাকে বাদ দেওয়া হয়েছে। তালহাকে বাদ দেওয়া হয়েছে কোনো কারণ নেই, তালহাকে রাখা হয়নি। এবং যখন রেখেছেন একটা দলে, এই যে প্র্যাকটিস চলছেন, রাখা হয়েছিল, কিন্তু তিনি একটা ইন্টারভিউ দিয়েছেন বলে বাদ দিয়েছেন। সেই জিজ্ঞাসা করতে গেছেন, সেখানে আপনি অপমান করেছেন, বা জানতে চাওয়া হয়েছে, আপনি অপমান করেছেন। তো এই হচ্ছে আমাদের ক্রিকেট অপারেশনসের আসল রূপ।
নাজমুল আবেদীন ফাহিমের আসল রূপ আপনারা তো অনেক কিছু চিন্তা করেছেন, আমরাও চিন্তা করেছি, আশা করেছি, ভরসা করেছি, আমরা নিউজ করেছি, আমাদেরও ভুল হয়েছে, এই কাজগুলো করার। আসলে এটা স্বীকার করা ছাড়া উপায় নেই। আপনি যদি দেখেন সোহেল ইসলাম, সোহেল ইসলাম বাংলাদেশের বেস্ট কোচ, আপনি 5টা কোচ খুঁজে বের করেন, সেই 5 কোচের মধ্যে আপনার সালাউদ্দিনের নাম আসবে, সুজনের নাম আসবে, সোহেলের নাম আসবে, মিজানুর রহমানের নাম আসবে, এরপর আপনি বলতে পারেন ভাই আরও বেশ কয়েকটা নাম আছে, সেখানে আপনি তালহা জুবায়ের, নাজমুল, আশরাফুল, নাজমুল আবেদীন ফাহিম, এই নামগুলো বলতে পারেন, কিন্তু 5টার মধ্যে সোহেল টপ 3 থাকবে, তাকে আপনি বাদ দিয়েছেন। আপনি আশরাফুলকে এনসিএল এ রাখেননি, সোহেলকে রেখেছেন, সেই সোহেলকে হঠাৎ করে বাদ দিয়ে আশরাফুলকে পাঠিয়ে দিয়েছেন এনসিএল একটা দলের হেড কোচ হিসেবে ওয়ানডেতে। দেন না ভাই, সমস্যা নেই, আপনি দেন। আপনি আশরাফুল বাংলাদেশের বেস্ট ব্যাটসম্যান, বাংলাদেশের প্রথম সুপারস্টার, হি ডিজার্ভস, সে পাবে তো। কিন্তু এইভাবে এই প্রক্রিয়া তৈরি করেছেন আপনি। আপনি আশরাফুলকে, আমি এখনও মানতে পারি না, আশরাফুলকে আপনি ব্যাটিং কোচ বানিয়ে দিয়েছেন ন্যাশনাল টিমে, ন্যাশনাল টিম, আপনি ন্যাশনাল টিমে হেড মানে ব্যাটিং কোচ বানিয়ে দিয়েছেন আশরাফুলকে, মানে কোনো ধরনের এক্সপিরিয়েন্স এরকম নেই। হ্যাঁ, বললে হয়তো বলবো ভাই ওর এক্সপিরিয়েন্স তো আছে, আপনি তো কাজ করেছেন তিনি সেখানে রংপুর রাইডার্সের হয়ে, ন্যাশনাল টিম ভাই, রাখেন না, আপনি কাজে লাগান না। কিন্তু এইভাবে প্রতিদান দিয়ে এইভাবে আমাদের সিস্টেমটাকে নষ্ট করেছেন। এরপর আসা যাক, আপনি যদি দেখেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল একটা ইন্টারভিউতে বলেছেন প্রথম আলোতে যে ক্রিকেটারদের সাথে কথা বলা না বলা, বিশ্বকাপ নিয়ে কথা বলা না বলা, সেটা তো ক্রিকেট অপারেশনসকে বলা ছিল, জিজ্ঞাসা করুন, বলেছেন। তো এই যে একটা গ্যাপ তৈরি করা, গ্যাপ রাখা, মানে আমি অবশ্যই দায় দিব, এবং প্রত্যেকটা ইন্টারভিউ আমি ছিলাম, বিপিএলের সময় পুরোটা কভার করছি আমি সিলেট থেকে, ঢাকায় প্রত্যেকটা ম্যাচ আমি কভার করেছি, প্রত্যেকটা প্রেস কনফারেন্স কভার করছি, বেশ কিছু আপনারা কোর্ট দেখবেন বিশ্বকাপ নিয়ে আমার প্রশ্ন করা, যেমন শেখ মাহিদি বলেছিলেন না যে আমরা মঙ্গল গ্রহে গিয়ে খেলবো, আমার প্রশ্ন করা, লিটন দাস বলেছিলেন না আপনারা বেশি জানেন, আপনারা জানেন বিশ্বকাপ খেলতে যাবো আমরা, আমি প্রশ্ন করেছিলাম, আরও প্রশ্ন এসেছে, আমিও প্রশ্ন করেছিলাম। তো সব কিছু চোখের সামনে ভাসে ভাই। তো ক্রিকেট অপারেশনসের এই গ্যাপটা আছে, কারোর সাথেই কথা বলেনি। এই যে বিশ্বকাপ খেলতে না পারার জন্য আমরা আমির ইসলাম বুলবুলকে দোষ দিচ্ছি, কারণ বোর্ড সভাপতি ছিলেন, তার নিচে যারা কাজ করেছেন তাদেরও সমান দায় রয়েছে, কিন্তু আমরা সেসব ভুলে যাচ্ছি। আমরা ওই যে 41 লাখ টাকা বা 40 লাখ টাকা খরচ হয় সেটা বলছি, সেটা হয়, দেন না 1 কোটি টাকা, সমস্যা তো নাই ভাই, বোর্ডের তো 1300 কোটি টাকা আছে, বোর্ড আগামী 5 বছর কোনো টাকা ইনকাম না করলেও চলবে, যে গত 6 মাস তো ইনকাম হয়নি, আইসিসি টাকাতে চলবে আরও 5-6 বছর চলবে। আপনি 1 কোটি টাকা নেন না, কিন্তু লাভটা হোক না। আপনি ট্যুর করেছেন 10টা, কী লাভ হয়েছে? কোনো লাভ হয়নি। তো সেই লাভ ভুলে যাই আমরা, ট্যুর ভুলে যাই আমরা, এই যে ভেঙে ফেলা পুরো সিস্টেমটাকে, দল নির্বাচন, ক্যাপ্টেন নির্বাচন, আপনার সিলেকশন প্যানেলের সাথে কোনো সম্পর্ক নেই আপনাদের, এরপর কোচিং স্টাফের সব কিছু এলোমেলো করে ফেলা, একটা কোরাম তৈরি করা, ওয়ার্ল্ড কাপের গ্যাপ রাখা প্লেয়ারদের সাথে, এই হচ্ছে নাজমুল আবেদীন ফাহিম। যারা তাকে ক্লোজ থেকে চিনেছেন, আর আমরা যা চিনতাম না এখন চিনতে পেরেছি, আর বুঝি ভাই ক্রিকেটটা কোথায় নষ্ট হয়েছে, ওই জায়গাতেই নষ্ট হয়েছে। নিজেদের স্বার্থ টিকে থাকতে হবে, আমরাই সেরা, আর কাউকে সেরা বানানো যাবে না। যারা অন্য সময় কাজ করছে তারা আবার কার কাজ করবে, যদি না হেড কোচ, বোলিং কোচ যতই রিকমেন্ড করুক কাউকে নিয়ে কাজ করার দরকার নেই, বেশি ফ্যাসিলিটিস পেয়ে যাবে, বেশি ফোকাস পেয়ে যাবে, আমরাই সেরা, এই আমিত্ব থেকে বের হতে পারলো না কেউই। আমরা যাদেরকে শ্রেষ্ঠ ভেবেছি, সেরা ভেবেছি, তারা এতটাই নিচে নেমেছে, এতটাই নিচের মানুষ ছিল, সেটা হয়তো আমরা এখন বুঝতে পারলাম। ক্রিকেটটা নষ্ট হয়ে গেছেন এভাবে। সো টাকা বলে যান ভাই, এইসব নিয়ে কথা বলেন প্লিজ। ধন্যবাদ।